ওকে, ক্লাসে সবাইকে স্বাগতম আছে ক্লাসে। তো আজকে আমরা পরিসংখ্যান প্রথম পত্রের অধ্যায় 1-এর যে সিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখব মূলত এই ক্লাসগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যারা এই অধ্যায়গুলো পড়েছো, হ্যাঁ এই অধ্যায়টা পড়েছো, তারা একটু সৃজনশীল প্রশ্নগুলো কেমন হয় এই সম্পর্কে একটা ধারণা ক্লিয়ার হওয়ার জন্য। প্লাস তুমি তখন বুঝতে পারবা কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, বা প্রশ্নে কতে কি আসে, খতে কি আসে, গতে কি আসে, এগুলো একটা ধারণা পাবা। এমন না যে তুমি এগুলা আজকে নতুন শিখছো। আমি তোমাদের সাজেশন দিব, অবশ্যই অবশ্যই অধ্যায়টা পুরোপুরি করে তারপর তুমি এই ক্লাসটা দেখবা। তো প্রথমে তোমাদের কাছে একটা অনুরোধ যে ক্লাসটি একটু শেয়ার করে দাও, আর তোমরা একটু স্যারের সাথে একটু রেসপন্স করবা, তাহলে ক্লাস করতে সুবিধা হবে। কেমন? তো আসেন আমরা স্ক্রিনে একটা সিকিউ দেখতে পাচ্ছি, সেটা 2017 সালে একটি পরীক্ষা, 2017 সালে এসেছিল। তো সেখানে কি বলেছে আমরা একটু পড়ে দেখি। প্রশ্ন একটু বড় করে নেই। ওকে, আমি একটু পড়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ওকে, কি বলছে নিচে, প্রশ্নটা একটু পড়ে দেখো। নিচে 25 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় কয়েকজন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া হলো। কত কত দেওয়া আছে? 5, 8, 11, 14, 17, 20, 23, 24। কেমন? তাহলে এটা কি ধরনের তথ্য? এটা হচ্ছে একটা অশ্রেণীকৃত তথ্য, এটা আমরা জানি। তো কতে কি বলেছে? কতে বলেছে চলক কাকে বলে বা চলক কি, এটা ডেফিনিশন চেয়েছে। চলক কি? কতে কি বলেছে? চলক। চলক কি জানতে চেয়েছে। চলকটা কি বলেন তো? চলক হচ্ছে একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা পরিবর্তনশীল। হ্যাঁ, পরিবর্তনশীল একটা বৈশিষ্ট্যকে আমরা কি বলি? চলক বলি। যে কোনো বৈশিষ্ট্য হতে পারে। চলক হচ্ছে পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে আমরা কি বলি? চলক বলি। যদি গুছাই বলতে চাই তাহলে কি বলবেন? তো গুছাই বললে বলেন, এর লিখতে পারি যে বৈশিষ্ট্যের মান, যে বৈশিষ্ট্যের মান একক ভেদে, একক ভেদে গুণে ও মানে, গুণে ও মানে পরিবর্তনশীল, তাকে চলক বলে। জ্ঞানমূলক প্রশ্ন, বুঝতে পারছো? ডেফিনিশনে এরকম কতে ডেফিনিশন গুলো আসবে। ঠিক আছে? একক ভেদে গুণেও মানে, যে জিনিসটা দেখা যাচ্ছে, আমি একটু পাশে লিখি, গুণে ও মানে পরিবর্তনশীল, তাকে কি বলবো? চলক বলবো। এই জায়গায় একটা দাগ দিয়ে রাখি, আর একটু আসবে। ওকে, তাহলে চলক, আমরা যদি চলক যেতে পড়তেছি, চলকের রিলেটেড জিনিসগুলো জেনে নিই। চলকের প্রকারভেদ আছে, কেমন? চলক আছে গুণবাচক চলক আছে, পরিমাণবাচক চলক আছে, বা সংখ্যাবাচক চলক। তো চলকের প্রকারভেদগুলো একটু বলে ফেলি এ ফাঁকে। চলক দুই প্রকার: গুণবাচক চলক, পরিমাণবাচক চলক। গুণবাচক চলকের কোনো প্রকারভেদ নেই, পরিমাণবাচক চলকের প্রকারভেদ আছে। কি কি? তোমার বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। ঠিক আছে? এটা থেকে আসলে যাতে বলতে পারো। তাহলে আমরা লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি। ওকে, একজন বলছে লিখাটা একটু বড় করে লিখতে। ঠিক আছে, এক্সপেরিমেন্ট চলতেছে। ঠিক আছে, বড় করে লিখবো। তাহলে আমি একটু পড়ে দিই, যেহেতু লিখে ফেলছি, লেখাটা বলে ফেলি। কি বলছে? চলক যে বৈশিষ্ট্যের মান একক ভেদে গুণে ও মানে পরিবর্তনশীল, তাকে কি বলে? চলক বলে। তাহলে এই জায়গায়, এই জায়গাটা তোমাকে একটু কি করতে হবে, এই এই ওয়ার্ডটা যদি তুমি না লিখো এই সংজ্ঞার মধ্যে, তাহলে কিন্তু তোমার টোটাল সংজ্ঞাটাই ভেস্তে যাবে। সো এই ওয়ার্ডটা এই সংজ্ঞার মধ্যে ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসেন, এরপরের প্রশ্নটা কি বলেছে? বারবার দেখতে হচ্ছে, এখান থেকে দেখি। তাহলে দেখো, এরপরে বলছে কি বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের পার্থক্য। বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের পার্থক্য। তো এই যে বললাম, চলকের প্রকারভেদের মধ্যে কি ছিল? গুণবাচক চলক ছিল, পরিমাণবাচক চলক ছিল। তো গুণবাচক, পরিমাণবাচক বা সংখ্যাবাচক চলক হচ্ছে আবার দুই প্রকার।
কি কি? এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, এটা অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলকের মধ্যে কোনগুলো হতে পারে একটু স্যার মুখে মুখে বলে দিই, লিখতে গেলে সময় লাগবে। তো বিচ্ছিন্ন চলক কোনগুলো? যেগুলো বিচ্ছিন্ন চলক, একটু বড় করে লিখি, আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক কোনগুলা বলেন তো? বিচ্ছিন্ন চলক হচ্ছে যেই চলকের মানগুলো তোমার পৃথক পৃথক মান গ্রহণ করবে, পৃথক পৃথক মান গ্রহণ করবে, মানে মানগুলো হবে এরকম x0 1 2 এরকম হবে। হ্যাঁ, পৃথক পৃথক মান গ্রহণ করবে, মানগুলো হবে 0 1 2 3 4 এরকম মানগুলো আসবে। আর অবিচ্ছিন্ন চলক কোনগুলা? যে চলকের মানগুলো একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে যে কোনো মান নিতে পারে, সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, আবার তোমার ভগ্নাংশ হতে পারে, যে কোনো মান। তো এই জন্য আমরা এটাকে এভাবে বলি যে ধরো একটা চলক, চলকের মানটা এই যে 0 থেকে 10-এর মধ্যে যে কোনো মান হতে পারে। হ্যাঁ, যে কোনো মান। তাহলে বিচ্ছিন্ন চলকের সংখ্যাটা কি? যে চলকের মান সবসময় কি হবে? পৃথক পৃথক বা বিচ্ছিন্ন সংখ্যা হবে, ওদেরকে আমরা বিচ্ছিন্ন চলক বলবো। আর যেই চলকের মান একটা নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো মান নিতে পারে, যে চলকটা যে কোনো মান নিতে পারে, একটা নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো মান নিতে পারবে, সেগুলোকে আমরা বলবো অবিচ্ছিন্ন চলক। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন বিচ্ছিন্ন চলক উদাহরণ দিই। বিচ্ছিন্ন চলক উদাহরণ হচ্ছে ধরো পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা এটা কি বিচ্ছিন্ন চলক? কেন? দেখো, তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে তোমার পরিবারের সদস্য কতজন আছে, তোমার পরিবারে সদস্য কতজন আছে, তাহলে তুমি কিন্তু আনসারটা কিভাবে দিবা? 3 জন, 4 জন অথবা 5 জন, এভাবেই তো বলবা। কিন্তু কখনো বলবা না যে 3.5, তাই না? এভাবে। তো এরকম আছে। আবার ধরো ছাত্র সংখ্যা, ধরো মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে বিষয়ের সংখ্যা কয়টা বিষয় আছে তোমার? তো তুমি বলবা 7টা আছে। হ্যাঁ, তাহলে যেই চলকের মানগুলো ডিফারেন্ট, মানে যে সবসময় বিচ্ছিন্ন সংখ্যাই নেবে, দশমিক সংখ্যা নেবে না, এগুলো হচ্ছে কি বিচ্ছিন্ন চলক। উদাহরণটা দিলাম। হ্যাঁ, আরো উদাহরণ আছে। কেউ যদি জিজ্ঞেস করতে চাও যে স্যার এইটা কি বিচ্ছিন্ন চলক হবে কিনা বা অবিচ্ছিন্ন চলক হবে কিনা, আমাকে জিজ্ঞেস করো, আমি কমেন্টে রিপ্লাই দিব। তারপরে আসো, তারপর হচ্ছে অবিচ্ছিন্ন চলক উদাহরণ দিই। চলো, উদাহরণটা কিরকম? একটা উদাহরণ হচ্ছে ওজন, ওজন, উচ্চতা, দৈর্ঘ্য, ওজন, উচ্চতা, দৈর্ঘ্য, তারপর আর কি হতে পারে? বয়স, সময়, এগুলা সবগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যেমন ধরো ওজন, ওজনটা খেয়াল করো। ওজনটা তোমার কারো ওজন এক্স্যাক্টলি 40 কেজি হতে পারে, 50 কেজি হতে পারে, আবার কারো ওজন ধরো 50 কেজি হলো, এটা যেমন পসিবল। আবার কারো ওজন হতে পারে তোমার 80.2 কেজিও হতে পারে। কেমন? তো দশমিক মানও সে নিল, দশমিক মানও নিতে পারে, মনে থাকবে। তাহলে যেহেতু ওজনটা তোমার পূর্ণ সংখ্যাও নিচ্ছে, আবার ভগ্নাংশ নিচ্ছে, তার যে কোনো মান নিতে পারে, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা কি সংখ্যা, কি চলক? অবিচ্ছিন্ন চলক। ঠিক আছে? এরকম ডেফিনিশন কি করবা? সংজ্ঞা দিবা, প্রকারভেদ, এগুলো দিয়ে উদাহরণ দিলে কাজ শেষ। 2টা বই গিয়ে 3টা দিলেই হবে। আলোচনা করে দিলাম একটু করে। হ্যাঁ, আমি একটু কমেন্টে চেক করি। ওকে, এরপরে আসেন, গ নাম্বার কি বলছে? গ নাম্বারটা কি বলছে দেখি। গতে কি বলছে? গতে বলছে যে উদ্দীপকের উপাত্ত ব্যবহার করে এত এর মান নির্ণয় করো। তো উদ্দীপক উপাত্ত কি কি দেওয়া আছে আমরা লিখে ফেলি। চলো, গ নাম্বার, ধরো উদ্দীপকের যে মানগুলো আছে সেটা আমরা একটা চলক ধরে নিই। কেমন? মনে করি এটা হচ্ছে আমার চলক এক্স ধরলাম। এক্স এ কয়েকটা মান দেওয়া আছে। তো উদ্দীপকের মানগুলোকে আমরা একটা এক্স চলকের সাহায্যে প্রকাশ করি, যে এগুলো একটা এক্স চলকের মান। কি কি মান একটু লিখে ফেলি। 5, 8, 11, 14, 17, 20, 23, 24। কেমন? তো এখান থেকে আমার কি বের করতে বলছে? দেখাতে বলছে সামেশন আই এর মান 1 থেকে 8 পর্যন্ত কি করতে হবে? এক্স এর প্রতিটি মান থেকে 7 বিয়োগ করে স্কয়ার বর্গ করতে হবে, তার সমষ্টি। এটা নির্ণয় করতে হবে। চলেন করে ফেলি। গুড, গুড। এটা কে? মাহাদি হাসান শান্ত। গুড, ও আনসার করতে পারছে। ওকে, লাস্টে আমি এটা করে দিই।
আপনারা ক্যালকুলেশন করবেন, সবাই ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর আমি একটু এই লাইনটা লিখবো, এই লাইনটা লিখলে বাকিটা তোমরা কি করবা, নিজে ক্যালকুলেশন করে ফেলবা। তো দেখো এটাকে ভেঙে লিখলে কি হবে, 1 - 7, তাহলে x1 - 7 মানে x1 বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে, প্রথম মানটা x1 বলতে x এর প্রথম মানটাকে বোঝায়, কেমন, প্লাস প্লাস কেন, এখানে সামেশন আছে। এবার আসো x2 - 7, তারপরে x3 - 7, x4 - 7, খেয়াল করো কত পর্যন্ত যাব, 8টা পর্যন্ত হবে, এই যে 8 8 আছে এখানে, তাহলে 8টা মান, তাহলে এখানে কয়টা মান আছে একটু দেখি তো, 1 2 3 4 5 6 7 8, 8টা মান আছে, তাহলে আমরা 8 পর্যন্ত যাব। 5 - 7 হোল স্কয়ার, তারপর হচ্ছে x6 - 7 হোল স্কয়ার, কি হচ্ছে, এই লাইনটা স্কিপ করতে পারো, তবে বোঝার জন্য আমি একবার লিখে দিলাম, কেমন। তাহলে এই মানগুলো এবার বসাই, চলো x1 এর জায়গায় কত বসবে, 5, x2 এর জায়গায় বসবে কত, 8, x3 এর জায়গায় বসবে 11, x4 এ বসবে কত, x4 হচ্ছে আমার 14, চতুর্থ মানটা আর কি, x5 হচ্ছে কত, 20, তারপর 23, তারপর 24। সো আমাকে একটু হেল্প করতে হবে সবাইকে, আমাকে একটু হেল্প করতে হবে, ক্যালকুলেশন করে আমাকে হেল্প করতে হবে। এখানে কত আসে, -2 হোল স্কয়ার, এখানে আসে 1, এখানে আসে তোমার 4, এখানে কত আসে 7, এখানে আসে কত, 20 থেকে 7 গেলে থাকে 13, কত হয় 10 13, আর এখানে 16, আর 24 বেলা কত হয় 14, আর এখানে 17, তাহলে এইটার মান কত হলো দেখি, কাটটা মিলে, এটার মান কে কে পারবে, একজন বলছে 884, 884, আসলে কি 884, আমি কিন্তু করলাম না, শান্ত, তোমাকে বিশ্বাস করলাম, 884 হয়েছে, দেখো তো, কই কেউ আনসার করছো না কেন, স্যার, স্যার আপনি যে কোশ্চেন শো করছেন ওখানে 24-এর জায়গায় 26 হবে, কোশ্চেনে 23 24, ও আচ্ছা, থ্যাংক ইউ, আচ্ছা আচ্ছা, এটা একটু ভুল আছে, মানে কারেকশন করতে হবে, দেখো 5 8 11 14 17 20, 3 করে বাড়তেছে, তাহলে এটা 26 হওয়ার কথা, গুড, শান্ত, থ্যাংক ইউ, এই জায়গায় এটা ভুল আছে, ঠিক আছে 26 হবে, তাহলে এই জায়গাটায় 26, সমস্যা নেই, সবাই একটু খেয়াল করো, এই জায়গাটা 26 হবে, 26, তাই তো, আচ্ছা তাহলে এটা মান কি, এটা আসছে শান্ত, এটাই আসবে তাই না, 956, আচ্ছা 956, তাহলে ওকে পারবো, আমরা এই পড়াটাতে চলে যাই, এর পড়াটাতে চলে যাই, চলো, সবার হয়েছে কিনা দেখো তো, আচ্ছা এবার আমরা ঘ নাম্বারটা করি, ঘ নাম্বারটা এটা মুছে দিচ্ছি, আশা করি পারবা, এবার ঘ নাম্বারটা করি, ঘ নাম্বারটা কি বলছে, যে উদ্দীপক থেকে মৌল মাপনের প্রভাব পরীক্ষা করো, উদ্দীপক থেকে মৌল মাপনের প্রভাব পরীক্ষা করো, উদ্দীপক থেকে মৌল মাপনের প্রভাব পরীক্ষা করতে হবে, এটা আমরা কিভাবে করবো, কেমন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বারবার আসে নাই, কমে আসছে, তারপর আমি দেখিয়ে দিই কিভাবে করবা। প্রথমে চলকটা ধরে নিলাম, 5 8 13 11 14 17 এগুলো দেওয়া আছে, কেমন, তো আমরা মূলমাপনের প্রয়োগ করব, তো মূলমাপনে কি মনে আছে তোমাদের, মূলমাপনে কি, যে
তথ্য সারির গণনা সুবিধার্থে তথ্য সারির প্রত্যেকটা মান থেকে আমরা যে মানটা কি করব, বিয়োগ করব, সেটাকে বলি যোগ বা বিয়োগ করবো। যে মানটা যোগ বা বিয়োগ করবো সেটাকে বলবো মূল, আর যে মানটা দ্বারা গুণ অথবা ভাগ করবো সেটাকে বলবো মাপনী। ঠিক আছে, হালকা একটু আইডিয়া তোমাদের আছে আশা করি। তো চলো এটা কিভাবে আনসার করবা সেটা আমরা একটু দেখি। ওকে, যারা যারা দেখছো ক্লাস, একটু যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু জানাইও, আর বুঝতে পারছো কিনা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই অবশ্যই জানাবা। কেমন? তো আমরা এই ম্যাথটা একটু দেখি। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে আমাদেরকে যে ডাটাটা দেওয়া থাকবে সেটাকে একটা চলক ধরে নিব, তারপর আমরা একটা নতুন চলক আনবো। ধরি নতুন চলক ডিআই, ধরি নতুন চলক ডিআই। আমি এটা একটু তোমাদেরকে কিভাবে করবো আমি একটু অন্যভাবে দেখাই দিই, এটা মনে হয় এটা বেটার হবে। তো প্রথমে হচ্ছে কি, তোমার চলকটা ধরে নিছো এক্স, এক্স চলক ধরে নিয়েছো, তা এটা কি করবো, গড় বের করবা, এক্স এর গড় বের করবা, এক্স বার কিভাবে করবা, সামেশন এক্স আই ডিভাইড বাই এন। তাহলে এখানে সামেশন এক্স আই করো, সবগুলো যোগ করে দাও, 5 8, দেখি একজন বলবো আমাকে যোগফল কত হয়, তাহলে আবার আমাকে করতে হবে। আর এখানে মান কয়টা আছে, 2 4 6 8টা আছে, 2 4 6 8, তাহলে 8 দিয়ে ভাগ করব, তাহলে 8, যোগফল কত হবে, কেউ হেল্প করলো না? তাহলে আমি যোগ করে দিই, এই যোগটা পারছো না? 8 11 14 17 20 23 26, 124 হয়। তো 124কে আমি যদি 8 দিয়ে ভাগ করি কত হয়, 15.5। ঠিক আছে, তাহলে আমরা এক্স চলকের গড় পেয়েছি। এবার আমরা কি করবো, একটা নতুন চলক ধরে নিব, একটা নতুন চলক ধরি, নতুন চলক ডিআই নিলাম। ডিআইটা কিভাবে পাবো, এক্স মানে এক্স এর প্রতিটা মান থেকে কিছু একটা বাদ দিব, কিছু একটা দিয়ে ভাগ করব। তো এটা বিয়োগ করছি, এটাকে এ ধরছি আর এটা সি, তাহলে এখানে এ হচ্ছে আমার মূল আর সি হচ্ছে মাপনী, মনে থাকবে। হ্যাঁ, তো এখানে একটু লিখে দিই, পাশে দিয়ে লিখে দিই যে এখানে মূল হচ্ছে এ আর মাপনী হচ্ছে সি। তো মূল এ এর মান কত ধরবা আর মাপনী কোনটা ধরবা, দেখো মাপনী ধরবা, তুমি যদি খেয়াল করো যে এই যে তথ্যটা যেটা দিয়েছে তোমাকে সেটা দেখবা 3 3 করে বাড়তেছে, 3 3 করে বাড়ছে, 5, তারপর তার সাথে 3 যোগ করলে 8, 8 এর সাথে 3 যোগ করলে 11, 11 এর সাথে 3 যোগ করলে 14 17, তা 3 3 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি সাধারণ অন্তর কত বা ডিফারেন্সটা কত, কমন ডিফারেন্সটা হচ্ছে এখানে 3। তাহলে এটাকে আমরা মাপনী ধরবো। ঠিক আছে, কমন ডিফারেন্সটাকে কি ধরবা, মাপনী ধরবা। আর মূল কাকে ধরবা, মূল হবে যে প্রথম পদ থেকে, প্রথম পদ যেটা সেটা থেকে সাধারণ অন্তরটা বাদ দিবা, তাহলে থাকবে কত, 2। প্রথম পদ থেকে সাধারণ অন্তরটা বাদ যাবে, থাকবে কত, 2। তাহলে এ হচ্ছে 2, আমরা বসাই, জাস্ট আমরা প্রবলেম সলভ করতেছি আর কিছু না। তাহলে এই জায়গায় বসবে 2, সি এর জায়গায় বসবে 3। তাহলে এই মানগুলো আমরা এখানে একটু বসাই, তো একটু জায়গা নেই, আমি এখান থেকে বসিয়ে দিই। আচ্ছা, এখানে জায়গা আছে, চলবে। এবার আসেন, তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় একবার প্রথমে 5 বসাবো, 5। তাহলে 5 বিয়োগ 2 কত হয়, 3 হয়। 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 1। এবার এক্স এর জায়গায় 8 বসাবো, 8 থেকে 2 গেলে থাকে কত, 6। 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 2। একইভাবে 11 বসাবো, 11 এখানে এই 11 বসালে 11 থেকে 2 গেলে থাকে 9। 9 কে 3 দিয়ে ভাগ করলে হয় কত, 3। এবার এরপরে 4, এরপরে 5 6 7 8। ঠিক আছে, তাহলে এই যে নতুন চলকের মানগুলো কত, 1 থেকে 8 পর্যন্ত, মানে প্রথম 8টি স্বাভাবিক সংখ্যা, তাই না? তাহলে আমরা এবার কি করবো, আমরা দেখো মূল চলকের গড় বের করছি একবার, আর একবার নতুন চলক ধরে নিয়ে তারও গড় বের করবো, দেখবো যে গড় চেঞ্জ হচ্ছে কিনা। যদি গড় চেঞ্জ হয় তাহলে বুঝে যাবে চেঞ্জ কেন হয়েছে, এখানে আমি কিছু পরিবর্তন করছি বিদায় আমার গড়ের মানের পরিবর্তন হয়েছে।
তার মানে কি এই মানগুলো পরিবর্তন যদি না করতাম তাহলে গড়ও পরিবর্তন হতো না। তার মানে এগুলো পরিবর্তন করাতেই তো পরিবর্তন হচ্ছে, তার মানে এদের একটা প্রভাব আছে। আর এরা কারা? মৌলমাপনী। এরা কারা? মৌলমাপনী। তার মানে মৌলমাপনীর প্রভাবটা আমি যাচাই করে ফেললাম। ঠিক আছে, সিম্পল হিসাব। তাহলে আসো এটা কর কিভাবে বের করবা। একটা শর্টকাট সূত্র প্লাস এমসিকিউতে আসে, আমরা জানি। কিভাবে গুছিয়ে লিখবে লিখে দিচ্ছি। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত সূত্রটা একটু লিখো, n+1/2। তাহলে আমাদের এখানে কয়টা আছে বলতো? প্রথম 8টা না? প্রথম 8টা স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে কত হবে? n এর জায়গায় বসবে 8। তাহলে লিখেন তাহলে সুতরাং ডি বার দেখা যাচ্ছে, একটু দেখি তো। তাহলে ডি বার কত? তাহলে ডি বার হচ্ছে এই যে n এর জায়গায় কত বসবে? 8 বসবে। 8 যোগ 1 ভাগ 2, তাহলে কত হলো? 9, 9 কে 2 দিয়ে ভাগ করলে 4.5। তাহলে আমরা নতুন চলক ডি এর গড় পেয়েছি কত? 4.5। আমাদের মূল চলক ছিল এক্স, এক্স এর গড় কত? 15.5। দুটো কি সেম হয়েছে? একই হয়েছে? হয় নাই, ডিফারেন্স আসছে না। কেন ডিফারেন্স আসছে? পরিবর্তন কেন হয়েছে? আমি এখানে মান চেঞ্জ করছি বলে, এই কারণে আমার নতুন চলকের মান পরিবর্তন হয়েছে, যার কারণে গড়ের মানও পরিবর্তন হয়েছে। তাহলে আমি যদি এখানে পরিবর্তন না করতাম তাহলে কি হতো না? পরিবর্তন হতো না। তার মানে বলা যায় এখানে আমি কি করছি? এখানে মৌলমাপনের প্রয়োগ করছি, মানে কিছু বিয়োগ করছি, কিছু দ্বারা ভাগ করছি। তাহলে এই মৌলমাপনের প্রভাব এখানে আছে, যার কারণে চেঞ্জ হয়ে গেছে। তাহলে সুতরাং দিয়ে মৌলমাপনের প্রভাব যাচাই করা হলো। কি লিখে দিবা? সুতরাং মৌলমাপনে যাচাই করা হলো। এবার লিখে দিতে পারে সুন্দর করে। একটা লাইন লেখা যাবে, এখানে জায়গা আছে। আচ্ছা, এই জায়গাটায় আমি কি লিখবো সেটা আমি এখান দিয়ে লিখে দিই। এখান দিয়ে লিখে দিই, কেমন? এখানটায় লিখে দিই। তাহলে সুতরাং গাণিতিক গড়ের উপর গাণিতিক গড় মূল ও মাপনের উপর নির্ভরশীল। মাপনের উপর নির্ভরশীল অর্থাৎ এখানে কি লিখতে পারি? মূল ও মাপনের প্রভাব যাচাই করা হলো। মূল ও মাপনের প্রভাব যাচাই করা হলো। শেষ। ঠিক আছে, এই প্রশ্নের কিভাবে আনসার করবো বুঝতে পারছো? সিম্পল। এটা চলক ধরে নিবা, ওই চলকের গড় বের করবা। নতুন চলক নিবা, নতুন চলকের মূল ও মাপনী কাকে কি ধরবা? সাধারণ অন্তরটাকে মাপনী ধরবা। তারপর মূল কাকে ধরবা? এ এর মান হবে কি? প্রথম পদ মাইনাস সাধারণ অন্তর। প্রথম পদ মাইনাস সাধারণ অন্তর থেকে যেটা আসবে সেটা হচ্ছে আমার কি হবে? মূল হবে। তাহলে এখানে তুমি যদি এক্স এর মানগুলো বসাও দেখবো সবসময় স্বাভাবিক সংখ্যা আসবে, সবসময় স্বাভাবিক সংখ্যা আসবে। যদি আমার মূল তথ্য সেটটা এরকম থাকে, হ্যাঁ, যেটা সমান্তর ধারাভুক্ত থাকে, মানে সমান করে করে বাড়তে থাকে, এরকমের ক্ষেত্রে এই নিয়মটা। আর এই ধরনের ম্যাথগুলোতে তোমার এই ধরনের ডেটাই দিবে, সো নার্ভাস হওয়ার কিছু নেই। ডান, আশা করি সবাই বুঝছি। কারো কোশ্চেন আছে? কারো কোশ্চেন থাকলে বলেন। যদি না থাকে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। যদি প্রবলেম না থাকে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ওকে, আমরা স্ক্রিনে আরো একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা স্ক্রিনে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এটা মুছে দিচ্ছি। হোয়াইট বোর্ডে করলে একটা অসুবিধা হলো যে তোমার এই যে যেগুলো করলাম এগুলো রেকর্ড থাকবে না। হ্যাঁ, তোমাকে লাইভ থেকে দেখে দেখে আবার এগুলো তুলতে হবে। আর স্মার্ট বোর্ডে করলে সুবিধা হতো কি এগুলা থাকতো। আসেন এরপরে কি বলেছে, প্রশ্ন দেখতে পাচ্ছি। কি বলছে? লিমনের সংগৃহীত তথ্য নিম্নরূপ। এখানে এক্স এর কয়টা মান দেওয়া আছে? 5টা মান। x1 x2 x3 x4 x5 এরকম করে 5টা মান দেওয়া আছে। লিমন বললো সামথিং নট ইকুয়াল টু সামথিং। ওকে, কতে কি বলছে? ধ্রুবক বলেছে। আচ্ছা, ক নিয়ে কোনো আলোচনা আছে? ধ্রুবক। দেখো আমরা চলক পড়ছি না,
তো চলকটা কি ছিল? পরিবর্তনশীল বৈশিষ্ট্য। চলকটা কি ছিল? পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে আমরা চলক বলছি। ধ্রুবক কি হবে? যেটা তোমার কি ভেদে, কোনো একক ভেদে পরিবর্তন হবে না, অলওয়েজ সেম থাকবে, একই রেজাল্ট দিবে। যেমন ধরো মানুষের হাতের সংখ্যা, তুমি যাকেই জিজ্ঞেস করো সেই বলবে তার হাত 2টা। যেমন সপ্তাহে দিনের সংখ্যা, বছরে মাসের সংখ্যা, এগুলো কি ফিক্স না? এগুলো ফিক্স। তাহলে এই যদি যে বৈশিষ্ট্যটা অলওয়েজ ফিক্স থাকবে, অপরিবর্তনশীল হবে, সেটাকে আমরা কি বলবো? ধ্রুবক বলবো। কিভাবে লিখবা? যে বৈশিষ্ট্য একক ভেদে অপরিবর্তনশীল, যে বৈশিষ্ট্য একক ভেদে অপরিবর্তনশীল তাকে ধ্রুবক বলে। ঠিক আছে, আশা করি পারবো। তারপর খ নাম্বার কি বলছে? খ নাম্বার বলছে একজন ছাত্রের বয়স 17 বছর, এটি পরিসংখ্যান ব্যাখ্যা করে। এটা কি পরিসংখ্যান ব্যাখ্যা করে? দেখো, পরিসংখ্যান হতে হলে কয়টা বৈশিষ্ট্য ছিল মনে আছে নিশ্চয়ই। তো পরিসংখ্যানে এখানে বলছে 17 বছর, কার? একজন ছাত্রের। দেখো, পরিসংখ্যান হতে হলে প্রথমে কি ছিল? যে সেটা হতে হবে সংখ্যায় প্রকাশিত হতে হবে। পরিসংখ্যান হতে হলে প্রথমে কি বিষয়টা সংখ্যায় প্রকাশিত হতে হবে, সংখ্যায় প্রকাশিত হতে হবে। তো এটা কি সংখ্যায় আছে? হ্যাঁ, 17 বছর পরিসংখ্যান, ঠিক আছে। আর একটা বৈশিষ্ট্য আছে, এটা যদি আবার ফুলফিল করছে, বা আর একটা বৈশিষ্ট্য আছে যে এটা কি করবে? সমষ্টি প্রকাশ করবে, সমষ্টি প্রকাশ করবে। তাহলে সংখ্যায় প্রকাশ করলে হবে না, সেটা দ্বারা একটা সমষ্টি বুঝাইতে হবে। কি বুঝাইতে হবে? সমষ্টি। তো যেমন এখানে একজন ছাত্রের বয়স 17 বছর, সো এখানে কোনো সমষ্টি বোঝায় না, জাস্ট সিঙ্গেল একজনের কথা বলছে। কিন্তু যদি এবার বলতো যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স 17 বছর, তাহলে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের, তাহলে এখানে এই যে গড় বয়সটা বললাম, এখানে কিন্তু একজন ছাত্রকে নিয়ে বলছি না, এখানে ওই একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে নিয়ে বলছি। ঠিক আছে না? তাহলে তখন অনেকগুলা শিক্ষার্থীকে একসাথে আমি এখানে ধারণ করছি। কিন্তু এখানে যে প্রশ্নটা বললো, সেখানে বললো কি যে একজন ছাত্রের বয়স, তাহলে একজন দ্বারা যদিও বা সংখ্যায় প্রকাশিত হয়েছে, কিন্তু এটি কি না, সমষ্টি প্রকাশ করে নাই। সো দ্যাটস ওয়াই আমার এই যে গুণটা না থাকার কারণে আমি এটাকে পরিসংখ্যান বলতে পারবো না। পরিসংখ্যান কখন হবে? যদি বলতো যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স 17 বছর, তাহলে কিন্তু এটা পরিসংখ্যান হতো। ঠিক না? আশা করি বুঝতে পারছি। তাহলে এই যে এগুলা বিস্তারিত ব্যাখ্যাগুলা আমি লিখছি না, যেহেতু এখানে লেখা অনেক বেশি হয়ে যাবে, সময় বেশি লাগবে। স্যার কনসেপ্টে আলোচনা করে দিচ্ছি, তুমি এগুলো তোমার কাছে থাকা বই থেকে পড়ে নিতে পারো, অথবা আমার এই যে শীটটি তোমরা নিতে পারো। এই যে এই শীটেও সবগুলো আছে, জ্ঞানমূলক উদাহরণগুলো আছে। এটা যদি কেউ নিতে চাও, তোমরা এই ওয়েবসাইটে যেতে পারবা, এখান থেকে করতে পারবা www.nutcourse.com, NUTCOURSC, nutcourse.com। ঠিক আছে, এই ওয়েবসাইটে গেলে তোমরা এটা অর্ডার করতে পারবা, পিডিএফ ফরম্যাটও নিতে পারবা, আবার চাইলে হার্ড কপিও নিতে পারবা, সমস্যা নেই। সো যেহেতু বেশি সময় নেই, তাহলে চাইলে তোমরা এটা পিডিএফটাও নিতে পারো, মাত্র 40 টাকা, 80 টাকা এটা মনে হয়, নিয়ে নিতে পারবা, সাথে সাথে পেয়ে যাবা। ওকে, আমরা পরেরটাতে চলে যাই। কি বলছে? গ নাম্বার বলছে একটা রাশি দেওয়া আছে, ওটার মান বের করতে হবে। চলো মানটা বের করে দিই তাকে, চলো। কে কোত্থেকে ক্লাস করছো? রেসপন্স করবা। তো দেওয়া আছে দিয়ে আমরা এগুলো লিখি, যা যা দেওয়া আছে। x1, x1 কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। একজন কোশ্চেন করছে, স্যার এসএসসি ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 থেকে কয়টা কোশ্চেন আসবে? দেখো, যেহেতু শর্ট সিলেবাস, সো তোমরা 2টা আসবেই, এটা বলাই যায়, দুইটা মাস্ট আসবে। একজন বলছে স্মার্ট বোর্ড কিনেন। ভাই গরিব স্যার, গরিব এখনো। তো প্রচেষ্টা চালাচ্ছি, যদি আল্লাহ তাআলা কবুল করেন অবশ্যই তোমরা যদি সাথে থাকো, এক সময় স্মার্ট বোর্ড কিনতে পারবে ইনশাআল্লাহ। কি বলো? হ্যাঁ, সাইদুল ইসলাম ভুইয়া, আপনাদের একটু সাহায্য লাগবে, তো শেয়ার টেয়ার করেন, আপনাদের ফ্রেন্ডরা দেখুক, বেশি বেশি স্টুডেন্ট ভর্তি হোক, তাহলে কিনতে পারবো ইনশাআল্লাহ একদিন। তো এখানে কি কি দেওয়া আছে সেটা লিখে ফেলি। x1 এর মান হচ্ছে কত? 5। x2 এর মান -2, x3 এর মান 7, x4 এর মান 1, আর হচ্ছে x5 এর মান হচ্ছে 3। ঠিক আছে, 5টা মান দেওয়া আছে। এখান থেকে আমাকে একটা রাশির মান বের করতে বলছে। রাশিটা কি? চলো রাশিটা লিখি।
প্রদত্ত রাশি। পরিসংখ্যানের পরীক্ষায় তুমি একদম একদম বাড়তি কিচ্ছু লেখার প্রয়োজন নেই, যা চাইবে ততটুকু লিখবা। বাংলা একটা লাইনে তুমি বেশি লিখবা না। এর মনে করো না যে তুমি একটু বাড়ায় লিখলে মনে হয় বেশি নাম্বার দিবে, তা না, কিন্তু তোমাদের যা চেয়েছে তুমি ততটুকু লিখবা, এক্সট্রা কিচ্ছু লেখার প্রয়োজন নেই। তো এটা আসেন, এটা আমরা কিভাবে বের করবো? তো সিম্পলি আয়ের মান কত, 1 থেকে 5। তো যেখানে যেখানে যেহেতু ব্র্যাকেট আছে তাহলে পুরো রাশিটাতে আমরা যেখানে যেখানে আই আছে ওখানে একবার 1 বসাবো, একবার 2 বসাবো, 3, 4 and 5, তারপর মান বসিয়ে দেবো। তাহলে পুরোটা বসাই, 3x1 স্কোয়ার 5x1 মাইনাস 2, তারপর 3x1 স্কোয়ার 5x1 মাইনাস 2, সরি x1 না x2 হবে এখন এখানে। তারপরে 3 বসাবো নাকি, 3x3 স্কোয়ার মাইনাস 5। এই লাইনটা যারা বুঝো তারা না লিখলেও হবে, কিন্তু আমি ভেঙে লিখছি কেন, অনেক হয়তো বুঝবা না, এই জন্য ভেঙে লিখছি। তো আমি প্রেফার করবো লিখবা। আর যদি বেশি তাড়াহুড়ো থাকে বা মনে হয় নিজের উপর কনফিডেন্ট থাকে তাহলে ইউ ক্যান স্কিপ দিস লাইন। আমি এটা আনসার তোমার থেকে জানতে চাইবো, আমি কমেন্ট দেখবো, ঠিক আছে? আনসার ওয়াও, সাইদা নোবা 324 হচ্ছে আনসার। না, একজন বলছে, শান্ত বলছে 184। দেখি কারটা সঠিক, বাকিরা করেন কারটা সঠিক। আমরা মান বসিয়ে দিই, তাহলে 3, এখানে x1 এর মান হচ্ছে 5, 5 ইন্টু 5 একটা গেল, তাহলে এখানে 3, x2 এর জায়গায় -2, x3 হচ্ছে 7, 7, x একটা নিচে করে লিখি। আচ্ছা, সেকেন্ড লাইনে চলে যাই, x3 তো গেল 7, x4 হচ্ছে, x4টা লিখবো 1 -2, তারপরে 3 স্কোয়ার 5 ইন্টু 3 -2। দেখি কাঠটা মিলে, তাহলে এখানে কত হয়, 25, 75, 25, তাহলে 75, আমি একটু নিচে লিখি 75 প্লাস 25 -2, এখানে হয় 4, 3 4 12 প্লাস 10 -2, এখানে হয় কত, 49। 50 হলো 53, 147 হয়ে যায়, 147, 5 7 35 প্লাস এটা মান কত, 3, 5, 3 বিয়োগ 5 বিয়োগ 2, এখানে হয় তোমার 27, 15, 2। তাড়াহুড়ো করার কিছু নেই, সহজ ম্যাথ, ভুল করলে আফসোস বেশি হবে। তো 75, 100, 100 দিয়ে 98, এখানে থাকে কত, 12, 12 তো 20, তাহলে এখানে 147 থেকে আমার 37 চলে যাচ্ছে, 110। কারটা মিলে দেখা যাক, হ্যাঁ, 7 -4, তারপরে এখানে আসে কত, 27 থেকে 17, 10। কারটা মিলে দেখা যাক, শান্তরটা মিলবে। 234, 234 দেখি কার সাথে মিলছে, কি ব্যাপার, এটা কারোর সাথে মিলে নেই কেন? আমি ভুল করলাম নাকি, আমি ভুল করলাম? কি ব্যাপার, আমারটাই তো ভুল হলো নাকি? দেখা যাক, দেখি বলো তো আর কারো কি 234 আসছে? আমি কোথাও ভুল করছি কিনা দেখি, 110, 4, 10, ওকে। কি ব্যাপার, কারো 324, ওকে আমি একবার চেক করি। শান্ত খুবই কনফিডেন্ট, শান্ত কনফিডেন্ট। 94 হবে না 48 হবে, কোথায় দেখি তো, এখানে 25, 3, 25, 75 না,
এদিকে দেখো তো, এখানে এক্স এর মান 5, 5 কে স্কয়ার করলে 25, 3 25 75, 75 বসেছি, 25, 75 আর 25 হচ্ছে 100, 100 থেকে 2 গেলে থাকে 98, স্টিল। আবার একজন 84 স্টিল বলছে, আমি কি ভুল করলাম? 4, 4 3 4 12 প্লাস 10 2, আচ্ছা 3 নং 27, আচ্ছা 7 49, 49 গুণ 3, 147, ঠিক আছে। 5 7 35, 2, তাও ঠিক আছে। 3 5 2, ঠিক আছে। 27 15 2, ঠিক আছে। মাইনাস হবে, প্লাস হবে না। একজন বলছে মাইনাস হবে, প্লাস হবে না। এই জায়গাটাতে তো স্যার, এই জায়গাটা তো প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস না, 5 দুগুণ 10। স্যার এই জায়গাটাতে 10, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে প্লাস 10। আই ডোন্ট নো। ঠিক আছে, আমি এখন নেক্সটটাতে যাচ্ছি। যদি যদি ভুল পাও ঠিক করে নিও। ভুল পাচ্ছ কেউ? x1 এর ভ্যালু কি? 5। x1 এর ভ্যালু হচ্ছে 5, 5 তো। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে এই জায়গাটাতে মাইনাস হবে। ধন্যবাদ। এই শান্ত, এই যে এইটা তাই না? এইটা। ধন্যবাদ শান্ত। 48, থ্যাংক ইউ। 48, তো 234, 184 আনসার। 184 আনসার। শান্তর জন্য একটা ক্ল্যাপ হবে। শান্ত কোন কলেজের স্টুডেন্ট তুমি? শান্ত, ধন্যবাদ। আসো এবার পরটাতে চলে যাই। লিমন কি মন্তব্য করছে? লিমন মন্তব্য করছে যে সামেশন এক্স স্কোয়ার নট ইকুয়াল টু সামেশন এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এটা সিম্পল জিনিস। চলুন করে ফেলি। গ নাম্বারটা করে ফেলি। গ নাম্বার, সামেশন এক্স স্কোয়ার, এটা একবার বের করবো। এটা হচ্ছে বর্গের সমষ্টি। নেট সমস্যা করতেছে। আচ্ছা,
না একটা সমস্যা। নেটের সমস্যা হচ্ছে না দেখতে তো, এত অ্যাপ থেকে এখন ঠিক আছে না? আচ্ছা, রিস্টোর হয়েছে। ওকে, দুঃখিত, আমরা অ্যাকচুয়ালি নেট একটু প্রবলেম হওয়ার কারণে একটু ডিটেচ হয়ে গেছি, নেট সমস্যা করতেছে। ওকে, অ্যাপোলজাইজ। এখন এই দুটি পিছনে তো স্যারের হাত নেই, ক্লাস নিচ্ছি, এর মধ্যে দিয়ে নেটের সমস্যা। চলেন, কি বলছে সেটা আমরা করি। তো লিমনের বক্তব্য হচ্ছে, লিমন বলছে দুইটা রাশির মান সমান না, তো একটা রাশি হচ্ছে এটা সামেশন এক্স স্কোয়ার, এটাকে বলা হয়, এটা বাংলায় বললে কি হয়, এটা হচ্ছে বর্গের সমষ্টি। কি করতে হবে? প্রত্যেকটাকে বর্গ করে যোগ করে দিতে হয়। তাহলে কত হবে? 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 7 স্কোয়ার 1 স্কোয়ার আর হচ্ছে 3 স্কোয়ার, তাহলে কত হয়? 25 প্লাস 4 49 1 প্লাস 9, যোগ করে দেন, কাজ শেষ। কত আসে? 25 4 49 88। ওকে, গুড শান্ত, গ্রেট। এবার আসেন অপর রাশিটা কি বলছে। সামেশন এক্স আই, আই এর মান 1 থেকে 5 হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে সমষ্টির বর্গ, এটা হচ্ছে কি সমষ্টির বর্গ, আগেটা ছিল বর্গের সমষ্টি আর এটা হচ্ছে সমষ্টির বর্গ। তো এটা কিন্তু আগে যোগ করতে হবে, x1 x2 x3 x4 x5 দেন হোল স্কোয়ার। তো মানগুলো বসাও, x1 এর মান কত? 5 মাইনাস 2 7 1 আর 3, তাহলে কত হয়? 10 11 16 14, 14 হচ্ছে 196, 196 196, গুড। তাহলে এই দুটো কি সমান হলো? সমান হয়েছে? সমান হয় নাই, তাহলে যেহেতু, সুতরাং সামেশন এক্স স্কোয়ার নট ইকুয়াল টু সামেশন এক্স আই হোল স্কোয়ার, তাহলে লিমনের মন্তব্যটি যথার্থ, অর্থাৎ লিমনের মন্তব্যটি যথার্থ, ঠিক আছে। এটাকে বলা হয়, কিন্তু বলছি এটা হচ্ছে বর্গের সমষ্টি, এটা হচ্ছে বর্গের সমষ্টি, আর এটা হচ্ছে সমষ্টির বর্গ। অনেক সময় বলবে, সামনেই পাবা, দেখবা, আমি তোমাকে স্কিপ করবো, কিন্তু সমষ্টির বর্গ তো অনেক সময় মুখে বলবে যে বর্গের সমষ্টি আর সমষ্টির বর্গ সমান কিনা বা একই কিনা, এগুলো বলবে। হ্যাঁ, তাহলে দেখো, আর মনে রাখবা সবসময় সমষ্টির বর্গটা বড় হয়, সমষ্টির বর্গটা সবসময় কি হয়? বড় হয়। বর্গের সমষ্টি থেকে সমষ্টির বর্গটা সবসময় রেজাল্ট বড় আসবে, ঠিক আছে। ওকে, আমরা এবার চলে যাব পরের সৃজনশীল প্রশ্নটাতে, আমরা পরের সৃজনশীলটাতে চলে যাই। ওকে, আমরা স্ক্রিনে আরো একটা সৃজনশীল দেখতে পাচ্ছি, স্ক্রিনে আরো একটা সৃজনশীল দেখতে পাচ্ছি। তাহলে এই সৃজনশীলটা খেয়াল করো। হ্যাঁ হ্যাঁ স্যার, এত ইজি কোশ্চেন আসবে, এত ইজি কোশ্চেনই আসবে, বিশ্বাস করো, কোশ্চেন কঠিন হবে না। শুধু ডিপেন্ড করো তুমি যা যা পারো সেটা ঠিক সময় গিয়ে দিয়ে আসতে, মানে একদম সঠিকভাবে দিয়ে আসতে হবে। এরকম ইজি কোশ্চেনে আসে, মনে হচ্ছে আর কি, কিন্তু এগুলা ইজি আসে। আসেন কি বলছে, সাকিব বিশ্বের সেরা ক্রিকেট খেলোয়াড়, বিপিএল খেলায় 4টি ম্যাচে 4 উইকেট প্রাপ্তির তথ্য, হ্যাঁ তার উইকেট প্রাপ্তির তথ্য দেওয়া আছে, তার উইকেট, তাহলে একটা ম্যাচে সে 3টা পাইছে, এরপরে মানে লাস্ট 4টা ম্যাচে সে কয় উইকেট পেয়েছে সেটা দেওয়া আছে।
তো কত করে আছে 3 উইকেট 4 উইকেট 1 উইকেট 4 উইকেট দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, কতে বলছে চলক কি, চলক কি যে বললাম প্রথমটাতেই বললাম চলক যে বৈশিষ্ট্য একক ভেদে গুণে ও মানে পরিবর্তনশীল তাকে আমরা কি বলবো, চলক বলবো। মনে থাকবে যে বৈশিষ্ট্য একক ভেদে গুণে ও মানে পরিবর্তনশীল তাকে আমরা চলক বলবো। আচ্ছা খ নাম্বার কি বলছে, পরিসংখ্যানীয় গণনা কাজে মূলমাপনের প্রভাব আছে কি। হ্যাঁ ছোট একটা প্রশ্ন, ওই যে বললাম স্যার বলতেছি শুনে নাও। তো মূলমাপনে আসলে কেন ব্যবহার করি, যদি কখনো তথ্য সারির মানগুলো খুব বেশি বড় বা খুব বেশি ছোট হয় তখন গণনার সুবিধার্থে আমরা মানগুলোর সাথে বা মানগুলো থেকে কিছু মান যোগ করি বা বিয়োগ করি। যেমন ধরো যদি মানগুলো খুব ছোট হয় তাহলে কিছু মান যোগ করে নিই, আর যদি বড় হয় বিয়োগ করে ছোট করে নিই, মানে আমার ক্যালকুলেশন সুবিধার জন্য। একটা উদাহরণ দিই তোমাকে, দেখো ধরো তোমাকে একটা চলক এক্স এর মান দেওয়া আছে এরকম 1 3 5 7 এরকম মান দেওয়া আছে, আর অনেকগুলো মান আছে আমি বললাম না, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আবার আরেকটা চলক ধরো ওয়াই, ওয়াই এর আরেকটা চলকের মান দেওয়া আছে ধরো 1000 52,000, হ্যাঁ তারপরে ধরো 1,50,000 এবার দিলাম। হ্যাঁ তো মানগুলো এরকম দিলাম, এরকম করে ধরো অনেকগুলো মান আছে। তো তুমি বলো তো এই মানটা নিয়ে এই মানগুলো নিয়ে ক্যালকুলেশন করাটা যতটা সহজ, বড় মান হলে একটু অসুবিধা তৈরি হয় না, একটু অসুবিধা হয়। আবার যদি বেশি ছোট হয়, যেমন ধরো জেড চলক নিলাম, ধরো ধরো 0.002 ছোট মান 0.0067, তো মানগুলো যদি বেশি ছোট হয় তাহলেও একটু ক্যালকুলেশন করতে একটা অসুবিধা হয়। ঠিক আছে, তো বড় থাকলে আমার উদ্দেশ্য হচ্ছে একটু ছোট করে নিয়ে ক্যালকুলেশন সুবিধা করব, আর ছোট থাকলে প্রয়োজন পরে কি একটু বড় করে, যদি মানটা একটু বড় করতে পারতাম মানগুলা বড় করে একটু ক্যালকুলেশনটা সহজ হতো, প্লাস আমি এমন ভাবে চেঞ্জ করব যাতে করে আমার মানের উপরে পরিবর্তন হবে না। যদি এরকম একটা ওয়ে থাকে তাহলে ভালো হতো না। এই তখনই আমাকে হেল্প করে কে, মূলমাপনী, তখন আমাকে হেল্প করে কে, মূলমাপনী। তাহলে আবার একটু শুনো, যদি তথ্য সারির মান খুব বেশি বড় আর বা খুব বেশি ছোট থাকে তখন গণনার সুবিধার্থে তথ্য সারির প্রতিটি মানের সাথে যে মানটি যোগ অথবা বিয়োগ করি তাকে মূল বলে, এবং যে মানটা দ্বারা গুণ বা ভাগ করি তাকে মাপনী বলে। ঠিক আছে, মূলমাপনী বলে। তাহলে মূলমাপনী প্রয়োগটা কি, প্রয়োগটা হচ্ছে সহজ হিসাব গণনা কাজ সহজ করার জন্য, গণনা কাজ সহজ করার জন্য, দ্যাটস ইট। এগুলো লিখলে হবে, কনসেপ্টটা বুঝছেন, পড়লেই মুখস্থ। আসেন এরপরে কি বলছে, যে উদ্দীপকের আলোকে প্রতিটি মানের 3 গুণের সাথে 2 যোগ করে যোগফলের বর্গের সমষ্টি প্রতীকের সাহায্যে প্রকাশ করে নির্ণয় করো। ঠিক আছে, প্রতীকের সাহায্যে প্রকাশ করে আমাকে নির্ণয় করতে হবে। তো আসেন লিখি আগে। তাহলে এখানে এক্স চলকের মান কি কি দেওয়া আছে, এক্স আমরা এক্স ধরে নিলাম, ওরা প্রশ্ন বলেছে এক্স বলে দিয়েছে 3 4 1 4। ওকে, তো বলছে কি যে চলকের প্রতিটি মানের 3 গুণের সাথে, তাহলে তাহলে প্রতিটি মানের 3 গুণের সাথে 2 যোগ করে 2 যোগ করে যোগফলের বর্গের সমষ্টি করে, যোগফলের বর্গের সমষ্টি, এটাকে আমরা দেখো কিভাবে লিখবো। দেখো প্রতিটা মানকে 3 দিয়ে গুণ করবে, 3 3x প্লাস 2 করে বর্গ করলাম, করে সেটার সমষ্টি নিলাম। ঠিক আছে, এইটাই হচ্ছে, এটাকে আমরা কথাই বললো। যদি তোমাকে এটা সরাসরি দিয়ে বলতো যে এটা নির্ণয় করো নিশ্চয়ই পারতা, তো এটাকে তোমাকে বাবা না বলে কথাই বলে দিয়েছে। তাহলে এটাকে ভেঙে লিখো, দেখেন আয়ের মান কত হবে, 1 থেকে 4 হবে কারণ 4টা মান আছে। তো ভেঙে লিখলে কত হবে, 3x1 3x2 3x3 3x4। তাহলে মানগুলো বসিয়ে দেন। তাহলে এখানে কত, তাহলে কত হচ্ছে 3 × 3 + 2 হোল স্কয়ার, 3 × 4 + 2 হোল স্কয়ার, 3 × 3 x3 হচ্ছে 1। শান্ত পারবে নাকি আগে আগে করতে? তাহলে কত হয়, 9 11 12 14
এখানে কত হয় 5, এখানে কত হয় 14। তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি। স্যার আনসার 538, গ্রেট। জি, বিশ্বাস হচ্ছে না এত সহজ প্রশ্ন আসবে কিনা। ট্রাস্ট মি, এরকমই কোশ্চেন আসবে, কঠিন প্রশ্ন আসবে না, কঠিন প্রশ্ন আসবে না এত। ওকে, কারা কারা দেখছো স্যার একটু তোমাদের সাথে আলোচনা করি। বলো তোমরা কে কোন কলেজ থেকে, কোন কলেজ থেকে এবার পরীক্ষা দিচ্ছ, কোন বোর্ডের আন্ডারে, পরীক্ষা কেমন হচ্ছে স্যার একটু জানো। স্যার একটু তোমাদের কমেন্টগুলো পড়বো। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে করো। যেমন একজন জিজ্ঞেস করছে যে স্যার ওই স্মার্ট বোর্ড নিতে পারেন না, এটা একটা জিজ্ঞাসা হতেই পারে। তো সে তো আর জানে না যে স্যার কতটা করি, এখনো ওই লেভেলে যেতে পারেনি। তো তোমাদের ইনশাআল্লাহ তোমাদের আহ, সমর্থনে বা তোমরা যদি সাথে থাকো, ইনশাআল্লাহ একসময় হয়তো বা দেখা যাবে এই জায়গায় একটা স্মার্ট বোর্ড আছে। কুমিল্লা বোর্ড, আচ্ছা শান্ত কুমিল্লা বোর্ড থেকে পড়ছো। তো স্যার সবাই একটু সবার কাছে একটা রিকোয়েস্ট করি। রিকোয়েস্টটা হচ্ছে কি, স্যার তো ক্লাস নিচ্ছি কষ্ট করে, একটু কি লাইভ ক্লাসটা শেয়ার করে দেওয়া যায় না তোমাদের কলেজের গ্রুপে অথবা তোমার ফ্রেন্ডদের গ্রুপে। কুমিল্লা ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে পড়ছে মেহেদী হাসান শান্ত। আর নোভা পড়ছে ঢাকা বোর্ডের কোন কলেজ নোভা? নোভা কি লাইভে আসতে চাও? হ্যাঁ, তুমি তো এটা দিচ্ছ, দেখি লাইভে আসতে চাও, আনা যায়? কেউ লাইভে আসতে চাইলে বলতে পারো। স্যার ইংলিশ এক্সাম একটু খারাপ হয়েছে। আচ্ছা, সমস্যা নেই। যাদের পরীক্ষা খারাপ হয়েছে, বাংলা ইংলিশ বা আইসিটি বলো, তাদের জন্য তো অবশ্যই পরিসংখ্যানটা এখন এখানে কি তোমার মুক্তির জন্য, মানে একদম শেষ সম্বল বলা যায়। এখন পরিসংখ্যানে A+ তোমার লাগবেই, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া যাবে না। এখন আরো আগে যতটা সিরিয়াস ছিলা, যদি আল্লাহ না করুক এমন যদি খারাপ হয়ে থাকে বাংলা ইংলিশ আইসিটি এগুলোতে, তাহলে ব্যাকআপ দেওয়ার জন্য এখন পরিসংখ্যানে মাস্ট A+ লাগবে, তাহলে কিছুটা হলো তুমি সিকিউর হয়ে যাবা। ঢাকা সিটি কলেজ নোভা ঢাকা সিটি কলেজ থেকে পড়ছে। তো স্যার সবার থেকে একটা শেয়ার আশা করতে পারি। আসেন এরপরে ম্যাটটা চলে যাই। কি বলছে উদ্দীপক আলোকে বলো যে বলা যায় এটা এটা, হ্যাঁ গাণিতিক যাচাই করতে বলছে, তাহলে তারা আরো দুইটা মান বের করতে হবে আর কি। তাহলে আসেন করি। তাহলে এখানে এটা দেওয়া আছে, তাহলে প্রথম রাশি কি বলছে, সামেশন xi - 3 হোল স্কয়ার, এটা মান বের করতে হবে। তার মানে প্রতিটা মান থেকে 3 বিয়োগ করতে হবে আর কি। তাহলে x1, আচ্ছা একটু ভেঙে লিখি, x1 - 3, x2 - 3, x3 - 3, x4 - 3। ওকে, এরপর x1 এর জায়গায় 3 বসালাম, x2 হচ্ছে 4, x3 হচ্ছে 1, সরি, আর 4। তাহলে এখানে 0, এখানে 1, -2, এখানে 1। তাহলে কত হয়, 0 1 4 1 6 হয়। এবার বের করবো কি, আরেকটা রাশি দেওয়া আছে, দুইটা রাশি তো, xi - 4। আমি এটা কিভাবে করবো, x1 - 4, x2 - 4, x3 - 4, x4 - 4, মানগুলো বসিয়ে দিই। 3 - 4, 4 - 4, 1 - 4, and then 4 - 4। এখানে হয় -1 0 -3 0 1 0 9 0, তাহলে থাকতেছে কত, 10।
তাহলে একটা মান পেলাম 6 আর একটা মান পেলাম কত 10। একটা মান 6 একটা মান কত 10। তাহলে কোনটা বড় কোনটা ছোট? প্রশ্নে বলছে কি যে এইটা ছোট আসবে, এটা মান ছোট হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি তাই হয়েছে তাই না? অ্যাকচুয়ালি তাই। তো ওরা কি বলছে? যাচাই করতে বলছে। তাহলে সুতরাং xi minus 3 হোল স্কয়ার লেস দেন xi minus 4 হোল স্কয়ার। গাণিতিকভাবে যাচাই করা হলো। আমরা এটা যে বললাম এটা তো গাণিতিকভাবে করে দেখছি তাই না? না করে তো আর বলি নাই। যাচাই করা হলো, শেষ। চলো আমরা নেক্সট সিকিউতে যেতে যেতে একটা শেয়ার, হ্যাঁ, কমেন্ট মেনশন, একটা মেনশন দিয়ে দেন। দুইটা ফ্রেন্ডকে মেনশন দাও না, কয়জন ফ্রেন্ডকে মেনশন দিয়ে দাও। সবাই ক্লাসে বেশি থাকলে তো ক্লাস করা তো ভালো লাগে। আচ্ছা এরপরে আমরা পরবর্তী সৃজনশীলে যাই। এর মধ্যে আপনারা একটা আপনার বন্ধু কয়েকজনকে কি দেন, মেনশন দিয়ে দেন। ওকে, আমরা আসছি আর একটা সিকিউতে। কি দেওয়া আছে আমি একটু মুছে দিই। আল্লাহ, কি দেওয়া আছে যে 6টি পরিবারের শিশুর সংখ্যা, 6টি পরিবারে শিশুর সংখ্যা দেওয়া আছে। শফিক মন্তব্য করলেন পরিবারের শিশুর সংখ্যা নাম সূচক স্কেল ব্যবহৃত হয়েছে। আচ্ছা, পরিমাপনের স্কেল। কত বলেছে চলক কি পারবো, যে কোনো পরিবর্তনশীল বৈশিষ্ট্য। স্যার কোর্সে কথা কখন বলবেন? আচ্ছা অ্যানাউন্সমেন্ট আচ্ছা আসবে। তাহলে কি বললো যে শফিক মন্তব্য করলো, তাহলে কত কি বলছে চলক কি পারবো। কত বলছে বিচ্ছিন্ন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কোন ধরনের চলক, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কোন ধরনের চলক বলো তো। আশা করি তোমরা পারবা। হ্যাঁ, বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর। তো ধরো তোমার কলেজে একাদশ শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে, দ্বাদশ শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে, যদি তোমাকে জিজ্ঞেস করি শিক্ষার্থীর সংখ্যাটা, তুমি কি কখনো দশমিকে বলবা, বা কখনো আনসারটা কি দশমিকে আসবে? হয়তো বা কারো কোনো ক্লাসে 30 জন আছে, 50 জন আছে, 80 জন আছে, সংখ্যাটা হবে বিচ্ছিন্ন পৃথক পৃথক পূর্ণ সংখ্যা আসবে, কখনো দশমিক ভ্যালু নেবে না। তাহলে এটা বলতে পারি এটা হচ্ছে কি, এটা বিচ্ছিন্ন চলক। এটা কি চলক? বিচ্ছিন্ন চলক। তাহলে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। কেন বিচ্ছিন্ন চলক? কারণ লিখবা এভাবে যে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বিচ্ছিন্ন চলক। কেননা বিচ্ছিন্ন চলক কাকে বলে এটা লিখবা। দেন যেহেতু শিক্ষার্থীর সংখ্যা দশমিক হবে না, পূর্ণ সংখ্যা হবে সর্বদা, তাহলে এটা কি হবে, একটা বিচ্ছিন্ন চলক হবে। শেষ, গুছে লিখবেন। এরপরে আসেন তথ্য হতে এটা মান বের করো, পারবো কিনা? তাহলে গ নাম্বার, তো এখানে আমার উদ্দীপকে চলকের মান কি কি দেওয়া আছে। এক্স আই ধরে নিলাম, চলক কি ওটা দিছে না আমরা ধরে নিব, আচ্ছা বলে দিছে 3 2 1 3 2 1 0 4 1। তো কি বের করতে বলছে? প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি দেওয়া আছে কত, সামেশন এক্স আই মাইনাস 1। ওকে, এর মান 1 থেকে 6 এক্স আই মাইনাস 1 হোল স্কয়ার। মান বসিয়ে দিই চলো। তাহলে এক্স ওয়ান মাইনাস 1 হোল স্কয়ার, এক্স টু মাইনাস 1 হোল স্কয়ার, এক্স থ্রি মাইনাস 1 হোল স্কয়ার, এক্স ফোর মাইনাস 1 হোল স্কয়ার। কয়টা মান আছে? 6টা না, 2 4 6। তাহলে এখানে এক্স ফাইভ মাইনাস 1 হোল স্কয়ার, এক্স সিক্স মাইনাস 1 হোল স্কয়ার। বসাই, মান বসাই। এক্স ওয়ান মান কত? 3। এক্স টু মানে দ্বিতীয় মান হচ্ছে, মানটা হচ্ছে 2।
4 -1 মানগুলো বসাচ্ছি জাস্ট। তাহলে কত আসে এখানে? 3 থেকে 1 গেলে 2, 2 কে স্কয়ার করলে কত হয়? 4। 2 থেকে 1 গেলে থাকে 1, আর থেকে স্কয়ার করলে 1, 0, 1, এখানে 3, 9, তারপর এখানে 0। তাহলে কত হচ্ছে? 15, 10, 15। ঠিক আছে? এরপরে কি বললো? শফিকের মন্তব্য যাচাই করা। এই দেখো মন্তব্যটা একটু খেয়াল করো। এখানে কি বলছে? শফিক মন্তব্য বলছে পরিবারের শিশু সংখ্যা নাম সূচক স্কেল ব্যবহৃত হয়েছে। নাম সূচক স্কেল হচ্ছে কোনগুলা? যেগুলো মাত্র শুধুমাত্র পরিচয় প্রদান করে। হ্যাঁ, আমরা কিন্তু রেগুলার ক্লাসে পরিমাপনের স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কেন পরিমাপনের স্কেল ব্যবহার করা হয়, জিনিসটা কি? সেটা হচ্ছে অনেকগুলো সময় পরিসংখ্যান তো হতে হইলে অবশ্যই তথ্যটাকে আমার সংখ্যায় প্রকাশ হতে হবে, কিন্তু অনেক সময় অনেকগুলো ইনফরমেশন বা তথ্য সংখ্যায় পাওয়া যায় না। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই সংখ্যা যেহেতু পাওয়া যায় না, তো দ্যাটস ওয়াই সংখ্যা আরোপ করতে হয়। যেমন ধরো তুমি যদি কাউকে জিজ্ঞেস করো যে আপনার ধর্ম কি, তখন দেখবা ও রেসপন্সে কিন্তু কখনো বলবে না যে আমার ধর্ম 10, আমার ধর্ম 5, এভাবে বলবে না। বা আমি যদি জিজ্ঞেস করি আপনার বিভিন্ন মানুষের পেশা জিজ্ঞেস করি, তো পেশাটাও আমি কখনো সংখ্যায় পাবো না। কেউ বলবে না যে আমার পেশা 3, আমার পেশা 5, এগুলো বলবে না। ঠিক আছে? তো এই ঘটনাগুলা, এই বৈশিষ্ট্যগুলো আমি কখনো কি পাবো না? সংখ্যায় পাবো না। তো এখন এটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, তাহলে আমার কি করতে হবে? সংখ্যা আরোপ করতে হবে। কি করতে হবে? সংখ্যা আরোপ করতে হবে। তো আরোপ করতে হলে কিরকম? যেমন ধর আমি ধর্ম জিজ্ঞেস করলাম, তো ধরলাম একটা এলাকায় ধর্ম হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, এরকম 4-5টা ধর্ম আছে। তো আমি চাইলে যে কোনো একটাকে 1, 2, 3, মানে হিন্দু ধর্মকে 1 বললাম, মুসলিমকে 2 বললাম, খ্রিস্টানকে 3 বললাম, এভাবে করে আমি বিভিন্ন ধর্মকে একটা নাম্বারিং করলাম। কি করলাম? নাম্বারিং। তাহলে এই নাম্বারগুলো দ্বারা কিন্তু আসলে কোনো যোগ বিয়োগ করা যাচ্ছে না, কোনো সেন্স ক্রিয়েট করবে না। বাট এইগুলো জাস্ট পরিচয় প্রদান করতেছে। কি করতেছে? পরিচয় প্রদান করতেছে। সো এগুলো হচ্ছে নামসূচক। তাহলে নামসূচক কোনগুলো? যে সংখ্যাগুলো আমার শুধুমাত্র তথ্য সম্পর্কে একটা পরিচয় প্রদান করবে, আর কিছু এখানে করবে না, মানে কোনো ক্রম বলো কোনো কিছু এখানে ডিফাইন করবে না, এগুলো আমরা নামসূচক বলি। তো এখানে আমাদের কি বলছে? পরিবারের শিশুর সংখ্যা। তো পরিবারের শিশুর সংখ্যা কিন্তু আসলে নামসূচক নয়, এটা কি? অনুপাত সূচক। এটা কি? অনুপাত সূচক। অনুপাত সূচক চলক কোনগুলা? যে চলকগুলা তোমার কি করা যাবে, মনে আছে কিনা? আমি একটু সংক্ষেপে বলছি। এটা হবে অনুপাত সূচক। অনুপাত সূচক চলক কিভাবে চিনি, বা অনুপাতিক স্কেলগুলো কিভাবে চিনি? আনুপাতিক স্কেল হচ্ছে এগুলো অবশ্যই কি হতে হবে? তোমার পরিমাণবাচক চলক হবে। দেখো শিশুর সংখ্যা, তারপর হচ্ছে কি পরিমাণবাচক চলক হবে, তারপর হচ্ছে তোমার ওখানে শূন্যটা পরম শূন্য বুঝাবে। যেমন ধরো কোনো একটা পরিবারে কোনো শিশু নেই, শূন্য, মানে এটা তো অ্যাকচুয়ালি শূন্যই বোঝাচ্ছে, আর আলটিমেটলি ওখানে কোনো শিশু নেই। তাহলে সোজা কথা হচ্ছে যারা বুঝি তারা সোজা কথা বলবে এটার নাম সূচক, এটা ভুল, ব্যাখ্যাটা ভুল। এটা হবে কি? অনুপাত সূচক স্কেল হবে। বুঝছো? এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে আমার অনেক সময় চলে যাবে। আমি জাস্ট ব্যাখ্যা দিলাম তোমাদেরকে। তো নোভা বলছে শফিকের মন্তব্য সঠিক না, গুড, মন্তব্যটা সঠিক না। তো চলেন এবার আমরা নেক্সট সিকিউর একটু দেখি। দেখবেন আপনারা 22 সাল এবং 23 সালে একাধিক প্রশ্ন এখান থেকে আসছে। হ্যাঁ, 22 সালে 3টা আসছে, এরকম আছে, তো একাধিক প্রশ্ন আসবে। স্যার ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5 করেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের শিডিউল দেওয়া আছে, রুটিনটা দেখো, যে দিন রুটিন আছে ওই দিন এটা হবে। ঠিক আছে? যেদিন রুটিন দেওয়া আছে সেদিন এটা ওই অধ্যায়ের ক্লাস হবে। চলেন এরপরটা দেখি কি বললো। মিস্টার রাসেল তথ্য সংগ্রহ করে মন্তব্য করেন যে তথ্যগুলো থেকে 3 বিয়োগ করে বিয়োগফলের বর্গের সমষ্টি এবং বিয়োগফলের সমষ্টির বর্গ সমান নয়। দেখছো, বর্গের সমষ্টি আর সমষ্টির বর্গ সমান নয় বলছে। ওই যে আমি এটা ম্যাথে বলছিলাম যে এটা বাংলায় আসবে, কথায় আসবে, সেটাই। তো কতে কি বলছে? ধ্রুবক কি? খতে বলছে কখন শূন্যকে পরম শূন্য ধরা যায় না। তাহলে দেখেন ধ্রুবক কি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, যে বৈশিষ্ট্য একক ভেদে অপরিবর্তনশীল তাকে আমরা ধ্রুবক বলি। খেয়াল করছে বেশিরভাগ এটাই আসছে। আচ্ছা, খ নাম্বার কি বলছে? কখন শূন্যকে পরম শূন্য ধরা যায় না, এটা হচ্ছে
শ্রেণী সূচক পরিমাপনের স্কেলে শ্রেণী সূচক পরিমাপনের স্কেলে শূন্যকে পরম শূন্য ধরা হয় না। যেমন ধরো আজকে তাপমাত্রা, কোথাও যদি তাপমাত্রা বলে 0°C, এটা দ্বারা কি বুঝাবে যে আসলে ওখানে কোনো তাপমাত্রা নেই? তা কিন্তু নয়। এই 0°C দ্বারা কি বোঝায়? একটা অবস্থা বোঝায়। ওকে, আমি একটু এতে চলে যাই। 0°C এটা কি অবস্থা বোঝে। শূন্য মানে এখানে এমন না যে কোনো তাপমাত্রা নেই, এটা একটা অবস্থা। আবার আরো আছে এরকম, ধরো মেধা, মেধা, আইকিউ, বা কেউ একজন পরীক্ষা ফেল করছে, জিপিএ 0 পাইছে, তার মানে এই নয় যে তার কোনো মেধাই নেই। হ্যাঁ, তাহলে ওইগুলো শূন্য দ্বারা আসলে একটু শূন্য বোঝে না। তাহলে শূন্য পরম শূন্য নয়, এটা আসলে কোথায় বোঝে? এই শ্রেণী সূচক পরিমাপনের স্কেলে শূন্যকে পরম শূন্য ধরা হয় না। এটা বললে বুঝবা। পরটা আসি, আমরা একটু আইডিয়া নিই। এখানে দিছে যে সামেশন কিছু একটা মান দিছে, পারবো? দেখছো সিমিলার ম্যাথ গুলো আসে। তো গ নাম্বার, তো এখানে চলকটা একটু লিখি। এক্স আই, হ্যাঁ চলক দিয়ে দিলাম এগুলাকে, চলক এক্স আই মানগুলো কি কি? 4, 7, 8, 6, 5, সরি 7, 4, তারপর হচ্ছে 8, 6, 5। কি বের করতে হবে? প্রদত্ত রাশি কি দিছে? 3x², এটা তো আমরা এর আগে করছি, মাইনাস এক্স মাইনাস 2। আই এর মান কত? আই এর মান কিছু বলছে? আই এর মান 1 থেকে 5, 5টা মান আছে তো, 2, 4, 1, 5। তো ভেঙে ভেঙে লিখি, x1² প্লাস, এবার আই এর জায়গায় x2, x3 বসবে, এবার x4, x5। মান বসিয়ে দিই। তাহলে x1 এর মান 3 into 7, 7 minus 2, 3 into 4, 4 minus 2, 3 into 8, 8 minus 2, 3 into, দেখি শান্ত বের করবা, 530। গুড, 530 আসছে, দেখা যাক। তাহলে আমি কি আর করবো? ক্যালকুলেশন করে নিতে পারবা না? আর না করি, হ্যাঁ এতটুকু ছেড়ে দিলাম, নিজেরা ক্যালকুলেশন করে নিবা, নিজেরা ক্যালকুলেশন করে নিবা। এটা ও একজন বলছে আনসার হচ্ছে 530, দেখবা হয় কিনা। এরপরে আসেন, পরে কি বলছে? মিস্টার রাসেলের বক্তব্য যাচাই করো। তো রাসেল কি বক্তব্য দিছে? সে বলছে যে তথ্যগুলো থেকে 3 বিয়োগ করে বিয়োগফলের বর্গ সমষ্টি এবং বিয়োগফলের সমষ্টির বর্গ সমান নয়। একটা সমষ্টি বর্গ, একটা বর্গ সমষ্টি, দুটো কথা বলছে। চলেন দেখাই। গ নাম্বার, লিখো তথ্য গুলো থেকে, কি বলছে? তথ্যগুলো থেকে 3 বিয়োগ
করে বিয়োগফলের বর্গের সমষ্টি, বিয়োগফলের বর্গের সমষ্টি, সেটা কি 3 বিয়োগ করে, তাহলে xi না ওয়েট, তো 3 বিয়োগ করে বিয়োগফলের বর্গের সমষ্টি, তাহলে 3 বিয়োগ করে বিয়োগফলের বর্গের সমষ্টি xi মাইনাস 3 বর্গ স্কয়ার, এটা তথ্যগুলো থেকে 3 বিয়োগ করে বিয়োগফলের বর্গের সমষ্টি। তাহলে এটা ভেঙে নিতে পারবো, সিম্পল না, x1 মাইনাস 3 প্লাস x2 মাইনাস 3 x3 মাইনাস 3 x4 মাইনাস 3 আর হচ্ছে 2 4 5 x5 মাইনাস 3। আশা করি পারবো, এটা আমি আর করবো না, হ্যাঁ মান বসে দিছি। এবার বলছে কি বিয়োগফলের সমষ্টির বর্গ, এবার সমষ্টির বর্গ, তাহলে এইটা হচ্ছে বর্গের সমষ্টি আর ওটা জাস্ট ব্র্যাকেট হবে। তাহলে আসো তথ্যগুলো থেকে 3 বিয়োগ করে বিয়োগফলের সমষ্টির বর্গ, সমষ্টির বর্গ কি হবে, ব্র্যাকেট থাকবে এ হোল স্কয়ার, ঠিক আছে, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে ভিতরে হবে x1 মাইনাস 3 x2 মাইনাস 3 x3 মাইনাস 3 তারপরে x4 মাইনাস 3 x5 মাইনাস 3, এইটার মান বের করবো, শেষে আমরা হোল স্কয়ার করব। তাহলে এখানে স্কয়ার করে করে যোগ করছো, ওখানে যোগ করার পর শেষে গিয়ে তুমি হোল স্কয়ার করবা, ঠিক আছে। তো মান কত আসবে, তো তোমরা দেখবা যদি এখানে মান সমান আসে, ও কি বলছে সমান 9 বলছে, তো সমান আসলে ঠিক আছে মন্তব্য, আর সমান না আসলে, ও সমান 9 বলছে, সরি ও সমান 9 বলছে, তো যদি সমান না হয় তাহলে ওর মন্তব্য ঠিক আছে, আর যদি সমান হয় তাহলে মন্তব্য ভুল, ঠিক আছে। আমরা পরবর্তীতে যাব, তো তোমরা দয়া করে যারা এখনো শেয়ার করেন নাই একটু শেয়ার করে দেন, আমাদের ক্লাসটা শেয়ার করে দাও। তাহলে আমরা স্ক্রিনে আরো একটি দেখতে পাচ্ছি, কি আরো একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি, দেখো কি বলছে, এটা 22 সালে এটা প্রশ্ন। 6 জন শিক্ষার্থী দুটি বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। 6 জন শিক্ষার্থী দুটো বিষয়, একটা হচ্ছে পরিসংখ্যানের প্রাপ্ত নম্বরকে এক্স ধরছে আর গণিতে প্রাপ্ত নম্বরটাকে ওয়াই ধরা হয়েছে। তো দেখতে পাচ্ছ, তো এরপর কি বলছে, উপযোজিত তথ্যের জন্য একজন শিক্ষার্থী মন্তব্য করলো সামেশন এক্স স্কয়ার গ্রেটার দ্যান সামেশন ওয়াই স্কয়ার। ওকে, কত বলছে কি পরিসংখ্যানের সংজ্ঞা দাও, পরিসংখ্যানের সংজ্ঞা দাও। পরিসংখ্যানের সংজ্ঞা আমরা পারি, পরিসংখ্যানের সংজ্ঞা অবশ্যই পরিসংখ্যান কাকে বলতেছে, পরিসংখ্যান পড়তে আসছেন, পরিসংখ্যান সংজ্ঞা না পারলে হবে, পরিসংখ্যান সংজ্ঞা অবশ্যই অবশ্যই পারতে হবে।
তাহলে সেটা কি কোনো তোমার ঘটনা বা পরিসংখ্যান সংখ্যা কাকে বলে? সুন্দর, তোমার বই থেকে বইয়ের প্রথম অধ্যায় দেখো, একদম প্রথমে পরিসংখ্যান কাকে বলে সেটা দেওয়া আছে। তোমার যেটা ভালো লাগে এরকম একটা সংজ্ঞা তুমি মুখস্থ করে নাও, করে অন্তত একটা সংজ্ঞা তো মুখস্থ রাখতে হবে। কেমন? আমি যেটা বলবো সেটাই যে তোমাকে দিতে হবে তা না। তোমার বইয়ের মধ্যে যেই সংজ্ঞাটা তোমার কাছে সহজ লাগে তুমি সেটা কি করবা, মুখস্থ করে রাখবা, যাতে পরীক্ষা আসলে এটা তুমি দিতে পারো। এরপর কি বলছে, কোন একজন শিক্ষার্থী এক বিষয়ে প্রাপ্ত নাম্বার 45, এটা কি পরিসংখ্যান হবে? দেখো, এক বিষয়ে প্রাপ্ত নাম্বার, কোন একজন শিক্ষার্থীর এক বিষয়ে প্রাপ্ত নাম্বার হচ্ছে 45, তাহলে এটা পরিসংখ্যান হবে না। কেন? এটা যদিও বা এটা সংখ্যায় প্রকাশ করছে, কিন্তু এখানে সমষ্টি নির্দেশ করছে না। যদি এমন হতো যে শিক্ষার্থীর সকল বিষয়ের গড় নাম্বার হচ্ছে 45, সকল বিষয়ে ধরো তার সে 7টা বিষয়ে পরীক্ষা দিয়েছে, তো গড়ে 45 পেয়েছে, তাহলে এটা পরিসংখ্যান হতো। কিন্তু সেখানে কিন্তু এটা বলে নাই, বলেছে শুধুমাত্র একটি, শুধুমাত্র কি একটি বিষয়ের নাম্বার হচ্ছে কত, 45। সো এটা পরিসংখ্যান হবে না, এটা পরিসংখ্যান হবে না। তাহলে গেল। তাহলে এবার আসেন ব্রাইটনেস, ফোকাস লক, ফোকাসটা ঠিক করি। ঠিক আছে, চলবে। এরপর কি বলছে, উদ্দীপক আলোকে সামেশন এক্স স্কোয়ারের মান, সামেশন এক্স হোল স্কোয়ারের মান বের করতে হবে। অটো ফোকাস। গ নাম্বার, এটা আমরা পারবো, এটা আমি আর না দেখাই, এটা আপনারা পারবেন। সামেশন এক্স হোল স্কোয়ার, সিম্পল, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, কারণ এখানে 6টা আছে, 4, 5 আর 6 হোল স্কোয়ার, দাঁড় মান বসে দিবেন, মান পেয়ে যাবেন। এরপর কি বলছে, উদ্দীপকে শিক্ষার্থীর মন্তব্য, সে বলছে সামেশন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান সামেশন ওয়াই স্কোয়ার। তো এটা কোনো কথা হইলো? সামেশন এক্স স্কোয়ার মানে কি, এক্স ওয়ান স্কোয়ার, আলহামদুলিল্লাহ, আচ্ছা এক্স টু স্কোয়ার, সরি, এক্স ফোর স্কোয়ার, এক্স ফাইভ স্কোয়ার এবং এক্স সিক্স স্কোয়ার বের করবেন, মান আসবে। তারপরে সামেশন ওয়াই স্কোয়ারটা বের করে ফেলবেন, ওয়াই ওয়ান স্কোয়ার, ওয়াই টু স্কোয়ার, ওয়াই থ্রি স্কোয়ার, ওয়াই ফোর স্কোয়ার, ওয়াই ফাইভ স্কোয়ার অ্যান্ড ওয়াই সিক্স স্কোয়ার। ঠিক আছে, এটাও করতে পারবেন। এরপরে কি বলছে, তাহলে আমরা পরবর্তী সৃজনশীলটাতে চলে যাই। এনায়েত রাসূল, ওকে আমরা পরবর্তী সিকিউরিটাতে যাই। তেইশ সালের একটা প্রশ্ন, পারা যায় কিনা দেখি তো। কি বলছে, কোন শ্রেণীর পরীক্ষায় 5 জন শিক্ষার্থী পরিসীমান প্রাপ্ত নাম্বার দেওয়া আছে 5, 8, 10, 12, 15। শ্রেণীকক্ষে শ্রেণী শিক্ষক মন্তব্য করলেন নম্বরগুলো বর্গের সমষ্টি অপেক্ষা নম্বরগুলো সমষ্টি বর্গ বড়। এটাই, এগুলাই।
দেখি পরিসংখ্যান কাকে বলে, শিক্ষার্থীদের উচ্চতা কোন ধরনের পরিমাণের স্কেল। দেখেন কতে কি বলেছে, পরিসংখ্যান কাকে বলে, পারবো। পরিসংখ্যান কাকে বলে, পারবো, এটা ডেফিনিশন আপনি জানেন। আচ্ছা, আর এটা তার শিখে দিতে হবে না, আপনি মুখস্থ করে নেবেন, ঠিক আছে। এরপর বলছে শিক্ষার্থীদের উচ্চতা কোন ধরনের পরিমাপের স্কেল। উচ্চতা পরিমাণবাচক চলক, আর পরিমাণবাচক চলক হলে মনে রাখবা সেটা হয় শ্রেণী সূচক, না হলে অনুপাত সূচক। এখন উচ্চতা যদি কারো উচ্চতা 0 বলে তাহলে অ্যাকচুয়ালি কিন্তু 0 বোঝাচ্ছে, তাহলে ওই ক্ষেত্রে এটা হবে আনুপাতিক সূচক, অনুপাত সূচক পরিমাপের স্কেল। তারপর গ থেকে বলছে উদ্দীপক আলাকে নম্বরের দ্বিগুণের সাথে 3 যোগ করে যোগফল সমষ্টি, দ্বিগুণের সাথে 3 গুণ, তাহলে দেখো এটা পারবা কিনা। দ্বিগুণের সাথে 3 গুণ, সরি কি বললো, দ্বিগুণের সাথে 3 যোগ করে, দ্বিগুণের সাথে 3 যোগ করে তার বর্গের সমষ্টি, এটা বের করতে বলছে। আশা করি পারবো, এটা পারবো, এটা সমস্যা হবে না। তারপরে কি বলছে, ঘ নাম্বার শ্রেণী শিক্ষকের মন্তব্যটি গাণিতিক বিশ্লেষণ। তো মন্তব্য কি করছে যে সমষ্টি বর্গ বর্গ সমষ্টি অপেক্ষা বড়। তো আমরা কি করব, ঘ নাম্বারটার জন্য সমষ্টির বর্গ নির্ণয় করব, আর কি করব, সরি বর্গের সমষ্টি বের করব আর সমষ্টির বর্গ বের করব। এটা হচ্ছে বর্গের সমষ্টি, বর্গ করে যোগ করতেছি, আর এটা যোগ করে বর্গ করছি, তাই নিশ্চয়ই এটা বড় আসবে। হ্যাঁ, এটা বড় আসবে। বের করার পর যদি আসলে দেখো এটা বড় আসে তাহলে মন্তব্যটা সঠিক, ঠিক আছে, এটাই বলছে, আর কিছু না। ব্রাইটনেস একটু কম লাগছে। ওকে, তারপরে আসেন, তাহলে এই সৃজনশীলটা আমরা কমপ্লিট করতে পারছি। পরের সৃজনশীলটাতে যাই। দেখেন এখানে একটা জিনিস শিখার ব্যাপার আছে, আসেন কি বলছে। এই সৃজনশীলটা একটু দেখো। বলছে কোন এক কারখানায় 5 জন শ্রমিকের মাসিক মজুরি আর মাসিক ব্যয় সাধারণত আছে। দুইটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে মজুরি আর এটা হচ্ছে ব্যয়। মজুরিকে এক্স দ্বারা প্রকাশ করছে আর ব্যয়টাকে ওয়াই দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে। কত বলছে বিচ্ছিন্ন চলক কি, পারবো। খ নাম্বার ফুটবল খেলায় গোলের সংখ্যা কোন ধরনের চলক। গোলের সংখ্যা কয়টা গোল হয়েছে, একটা, দুইটা, শূন্যটা, মানে বিচ্ছিন্ন সংখ্যা নেই, তাই না, পূর্ণ সংখ্যা নেই, তাহলে এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন চলক। ফুটবল খেলায় গোলের সংখ্যা হচ্ছে একটা বিচ্ছিন্ন চলক। আশা করি বুঝতে পারছি। তারপরে উদ্দীপকের তথ্য ব্যবহার করে x(-10) হোল স্কয়ার, গট ইট, পারবো। আমরা এখন একটু আসলে ঘ নাম্বারটা একটু করবো, ঘ নাম্বারটা নতুন মনে হচ্ছে, তাই না। তো চলো ঘ নাম্বারটা একটু করি, ঘ নাম্বারটা। তো এখানে এক্স আর ওয়াই এর মানগুলো লিখো। এখানে এক্স এর মান হচ্ছে কোনগুলা, 10, 8, 6, 12, 10, 8, 6, 12, 10, 8, 6, 12 আর কত, 15। আর ওয়াই চলক ধরছে 9, 8, 5, 9, 8, 5, 10, 13, 10, 13। এখান থেকে আমরা বের করব সামেশন এক্স ওয়াই। এটা মিনিং কি, এটা মিনিং হচ্ছে তুমি এক্স আর ওয়াই গুণ করে 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 যোগ করবা। দেখো এটাকে ভাঙলে এইভাবে হবে x1 y1, x2 y2, x3 y3, x4 y4, কয়টা আছে, 2, 4, 1, 5, পাঁচটা, তাহলে x5 y5। তাহলে বসিয়ে দিই চলেন। 10 গুণ 9, 8 গুণ 8, 6 গুণ 5, 12 গুণ 10, এই যে x4 y4, 15 গুণ 13, তাহলে কত হয়, 990, 8 8 64, 6 5 30, আলহামদুলিল্লাহ 120, আর এখানে 15 15
আল্লাহ 15 195 যোগ করে দেই। 499 হচ্ছে আমাদের আনসার। এই মানটা আর পাশে আরেকটা মান দেওয়া আছে, এটা সমান কিনা জিজ্ঞেস করতে বলছে। আচ্ছা, সামেশন এক্স আই সামেশন ওয়াই আই। তো এখানে কি বলছে, এখানে এক্স এর মানগুলো যোগ করবো, এখানে ওয়াই মানগুলো যোগ করে যোগফলটা গুণ করবো। তাহলে এখানে x1 x2 x3 x4 x5 আর এখানে হবে y1 y2 y3 y4 আর y5। মানগুলো বসাই দিই। 10 8 6 12 15 আর এদিকে থাকবে কত, 9 8 5 10 13। দেখি এটা পারেন কিনা। তাহলে 10 51 ইন্টু 45, তাহলে গুণ করলে কত হয়, 2295 2295, তাই তো? তাহলে কোনটা সঠিক, দুটো কি সমান হয়েছে? সমান নয়, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, সুতরাং সামেশন এক্স আই ওয়াই আই নট ইকুয়াল টু সামেশন এক্স আই ইন্টু সামেশন ওয়াই। এই যে অনেকে ভাবে একই জিনিস, এটা দুটো যে একই নয়, তুমি এটা ম্যাথমেটিক্যাল করে এখন দেখছো, তাহলে দুটো মান একই না। আসলে বুঝতে পারছি। তাহলে এটার মধ্যে দিয়ে আমাদের এই সৃজনশীলটাও শেষ। আমরা পরবর্তী সৃজনশীলটাতে যাই। ওকে, আমরা আরো একটি সৃজনশীল আমরা প্রশ্ন বোর্ডে দেখতে পাচ্ছি। আল্লাহ, সর্দি পাচ্ছে, সরি ফর ইউর ইনকনভেনিয়েন্স। দেখো এটাতে কি দেওয়া আছে, আমি একটু বড় করি। ওকে, 20 নম্বরে একটি শ্রেণী পরীক্ষায় 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে, নম্বরগুলো দেখতে পাচ্ছ। তো চলো কাকে বলে পারবো। করিম সাহেবের মাসিক গড় আয় এই যে কত, 50,000 টাকা। এটা কি পরিসংখ্যান? হ্যাঁ, এটা পরিসংখ্যান হবে, কারণ গড় আয় বলছে, এখানে একদিনের আয় বলে নাই, হ্যাঁ, বা এক মাসের আয় বলে নাই, 12 মাসের আয় বলছে, গড়ে এত টাকা, তাহলে গড় বুঝে সমষ্টি বুঝিয়েছে, তাহলে এটা পরিসংখ্যান হবে। তবে গ নাম্বার কি বলছে, উদ্দীপকের তথ্য ব্যবহার করে এটা বের করো, পারবো। ডান, দেখি আমাকে একটু বলো, আপনারা বলেন যে এটা গ নাম্বারটা পারবো কিনা, গ নাম্বার পারবো কিনা বলতে হবে। আমরা এখানে গ নাম্বারটা পারবো, রেসপন্স করেন তো। পারবো, দ্যাটস ইট, গুড। এতক্ষণ ধরে যারা যারা ক্লাসে ছিলেন এটা পারবেন আমি নিশ্চিত। তারপরে এই ঘ নাম্বারটাও পারা যাবে, তাই না? সিম্পল। যদি পারা যায় আমরা পরটাতে চলে যাই। তাহলে এটা লাস্ট মনে হয়, আর বোর্ড কোশ্চেন নেই। চট্টগ্রাম সিলেট বোর্ড 20, এটা দেখো, এটাতে কি দেওয়া আছে, এক্স এর 5টা মান দেওয়া আছে, ফাইম কিছু একটা কমেন্ট করছে যে বর্গের সমষ্টি লেস দেন সমষ্টির বর্গ, তাহলে সমষ্টির বর্গ সবসময় বড় হয়। তো এখানে কি কি বলছে, এক, নমুনা কাকে বলে, নমুনা কাকে বলে। আচ্ছা, আমরা এটা আলোচনা করব, তার আগে সবাই বলেন আমরা কি এই ক্লাসগুলো কন্টিনিউ করব কিনা।
মানে আমাদের যে রুটিন অনুযায়ী ক্লাসগুলো দেওয়া আছে সিকিউর জন্য, এই ক্লাসগুলোকে আমরা এইভাবে কন্টিনিউ করব? একটু বলতে হবে, নাহলে স্যার কষ্ট করতেছি। হ্যাঁ, যদি তোমাদের উপকার হয় স্যার কষ্ট করতে সমস্যা নেই, কিন্তু যদি বলো যে তোমরা দেখবা না বা প্রয়োজন নেই, তাহলে কেন কন্টিনিউ করব? একটু বলেন, আমাকে বলেন। আমরা কি এগুলো কন্টিনিউ করব? তাহলে অন্তত কি হলো, তোমার এখানে একটু ঘন্টাখানেক থাকলে সিকিউর একটু আলোচনা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, শান্ত বলেছো। তো নেক্সট ক্লাসে অবশ্যই চেষ্টা করবা আম, এই ক্লাসগুলো শেয়ার করে দিয়ে, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিয়ে, যাতে আরো বেশি শিক্ষার্থী নেক্সট ক্লাসে থাকে, এটা একটু আপনারা হেল্প করবেন আমাকে। তো আমরা যে সৃজনশীলটা দেখতে পাচ্ছি সেটা কি দেওয়া আছে? তো কতে বলছো নমুনা কাকে বলে? নমুনা, নমুনা হচ্ছে কি একটা তথ্য বিশ্বের ছোট্ট একটা প্রতিনিধিত্বশীল অংশকে আমরা নমুনা বলি। তথ্য বিশ্বের একটা প্রতিনিধিত্বশীল অংশকে আমরা নমুনা বলি, ঠিক আছে? স্যাম্পল বা নমুনা। তথ্য বিশ্বের প্রতিনিধিত্বশীল একটি অংশকে আমরা নমুনা বলি। সময়ের সপ্তাহের দিন সংখ্যা কি চলক? সপ্তাহের দিন সংখ্যা কি চলক নাকি ধ্রুবক, কে বলতে পারবে? হ্যাঁ, এখন বলবা, আমি এটা পরে তোমরা প্রবলেম সলভিং করতে পারবা। আচ্ছা, সপ্তাহে দিনের সংখ্যা কি চলক নাকি ধ্রুবক? দেখো প্রতি সপ্তাহে দিন কয়টা? 7টা। তাহলে দিনের সংখ্যাটা সব সপ্তাহে সেম, ফিক্সড। তাহলে সপ্তাহে যে দিনের সংখ্যা 7টি, এটা কিন্তু ফিক্সড, চলক না, এটা একটা ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, গ নাম্বার, এটার গ নাম্বার পারা যাবে শান্ত, এটাও পারবেন। আর গ ঘ ইজিলি পারবেন। এগুলো বিশ্বাস করছো? এত সহজ প্রশ্ন 23 সালে আসছে, চিন্তা করো। তো 24 সালে তো পরীক্ষা হয়নি, তো 23 সালে এরকম প্রশ্ন আসছে, চিন্তা করো এবার। সো প্রশ্ন সহজই হবে, ভয় পাওয়ার কিছু নেই। তো এর মধ্যে দিয়ে আমরা এই অধ্যায়টা কমপ্লিট করে ফেললাম। তো শান্ত, আমাকে বলো তুমি কি প্রবলেম শেয়ার করতে যাচ্ছ, একটু বলো। তো শান্ত, আমাকে বলো তুমি কি প্রবলেম শেয়ার করতে? স্যার এক্সাম হলে রিল্যাক্সে থাকবো কিভাবে? দেখো, মনের ভয় হচ্ছে বড় ভয়। এক্সাম হলে রিল্যাক্স থাকতে হলে তোমাকে প্রথমত ওই বিষয় সম্পর্কে একটু পড়ালেখা করতে হবে। পড়ালেখা করলে কি হবে, তোমার কনফিডেন্স থাকবে। পড়ালেখা করলে কি হবে, কনফিডেন্স থাকবে যে আমি পড়ে আসছি, সমস্যা নেই, আমি যা পারবো, আমাকে প্রশ্ন করুক আমি আনসার করতে পারবো। প্রথম কথা হচ্ছে এইটা, কনফিডেন্স বা আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষার হলে ঢুকতে হবে। এখন তুমি যদি না পড়ো, তাহলে তোমার ভয় তো অবশ্যই লাগবে। প্রথম কথা হচ্ছে প্রিপারেশন নিতে হবে, নিজের সাধ্যমতো নিজের সর্বোচ্চটুকু দিয়ে তুমি প্রিপারেশন নিবা। নেয়ার পরে পরীক্ষা হলে যাবা, পরীক্ষা হলে তুমি তারপর নার্ভাস হতে পারো, অনেকে নার্ভাস হয়, ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও নার্ভাস হয়। কেন নার্ভাস হয়? তারা কি করে, যে এই টপিকগুলো সে কম পারে সেগুলো নিয়ে চিন্তা করে করে নার্ভাস হয়ে যায়। তো আমার সাজেশন হলো তুমি অবশ্যই আগে পড়ে যাবা, পড়ে যাওয়ার পরে পরীক্ষা হলে গিয়ে কোনগুলো নিয়ে চিন্তা করবা, যেগুলো তুমি স্ট্রং পয়েন্ট, তোমার যেগুলো স্ট্রং পয়েন্ট, ওগুলা ভেবে নিজেকে একটা কনফিডেন্স বুস্ট আপ করতে হবে যে না, আমি হয়তো কিছু পারি না, ঠিক আছে, বাট আমি অনেক কিছুই পারি। সো আমি যেগুলো পারি ওগুলো থেকে আমি ভালো করে আনসার করবো। এটা করলে দেখবা কনফিডেন্সটা বুস্ট আপ হবে এবং তুমি স্টেবল থাকবা, রিল্যাক্স থাকবা, ঠিক আছে? ওকে, আর কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আমাদের সিকিউ সবগুলো শেষ হয়েছে। তাহলে আমরা কি পরবর্তীতে এই ক্লাসগুলো নিয়ে আসবো আরো? ওকে স্যার, গুড বাই, শুভরাত্রি।